মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। হ্যাঁ রবি সাহেব বলেন কি অবস্থা? স্যার এভাবে আমি তো আর পারছি না, এত বড় কলেজ, সে তুলনায় শিক্ষক শিক্ষিকার সংখ্যা অত্যন্ত কম। কি বলবো রবি সাহেব, এই ব্যাপারে আসলে আমি নিজেও খুব বিচলিত। আমি গভর্নমেন্ট বডির সাথে আলোচনা করেছি, কিন্তু আপনি তো জানেন আমার একার পক্ষে তো কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। জি স্যার। এখন কি করা যায় আসলে? তারপরেও স্যার আপনি জানেন স্যার, আমার 36টা বাংলা পিরিয়ডের বিপরীতে মাত্র 2 জন শিক্ষক রয়েছেন। ম্যাথমেটিক্স পিরিয়ড স্যার 27টা, সেই বিপরীতে আছে মাত্র 1 জন ম্যাথমেটিক্স টিচার। মাঝে মধ্যে স্যার আমি এগুলি টেকেল দিতে হয়। ছাত্রছাত্রীরা যখন আমার অফিসে আসে স্যার, আমার খুব দুঃখ লাগে স্যার, ওদের ক্লাস মিস হচ্ছে। না না, আপনি ঠিকই তো বলছেন। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি সামনের সপ্তাহে কিছু শিক্ষক নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করেন। আমিও গভর্নমেন্ট বডির সঙ্গে আলোচনা করি, যেভাবে হোক ওদেরকে একটু রাজি করানোর চেষ্টা করতে হবে আসলে আমাদের। তাহলে আপনি একটু ড্রাফটটা করে ফেলেন, বিজ্ঞপ্তির ড্রাফটটা আমাকে একটু দেখিয়ে নিয়ে যান। আমরা তাহলে কোন কোন বিষয়ে আসলে শিক্ষক নেওয়াটা খুব জরুরি মনে হচ্ছে? আমাদের স্যার বাংলা এবং ম্যাথমেটিক্স, এই দুইটা বাংলা আর ম্যাথমেটিক্সটা খুবই জরুরি। জি স্যার। তাই আমি স্যার ড্রাফটটা আজকেই করিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি আজকেই করে আপনি দেখান আমাকে। আমাকে দেখি, আপনি যাওয়ার আগ মুহূর্তে আমি দেখিয়ে দিব। আমরা এই ইন্টারভিউটা তাহলে সামনের সপ্তাহে নেই, আর গভর্নমেন্ট বডির সঙ্গে আমি দেখি, তাদেরকে বুঝিয়ে শুনে রাজি করাতে হবে। করাতে হবে স্যার, কলেজ চলতে পারে না। কলেজের আপনার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে স্যার। অবশ্যই। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো। দেখো পাখি গুলো আখি, দেখো সোনা সোনালি চুল। আপু সোনালি এই চুল দেখে মনে হচ্ছে শ্রদ্ধেয় মৌসুমী ম্যামের মতো। এই সুন্দর গাল দেখে মনে হচ্ছে শ্রদ্ধেয় রোজিনা ম্যামের মতো। সুন্দর চোখ, এই চোখ দেখে মনে হচ্ছে ববিতা ম্যামের মতো। একটা তিল যদি থাকতো আপু এই জায়গায়, দোলনায় দোলে দোলনা, দেখো লক্ষ চাঁদের জোছনা। আপু আপনার মন খারাপ কেন? আপনার মন খারাপ হলে তো আকাশেরও মন খারাপ হয়ে যাবে। আপনি না হাসলে আকাশের মুখে হাসি থাকবে না। আরে না ইলিয়াস কাঞ্চন ভাই, আমার মন টন খারাপ না, আমি এমনি বৃষ্টি দেখতেছি। বৃষ্টি? আপনি জানেন বৃষ্টির দিনে কি করতে ইচ্ছে করে? আপনার পাশে একটা ভাইয়া থাকবে, বৃষ্টিতে ভাইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবেন, কেমন হবে? না না, আমার কোনো ভাইয়াটার দরকার নাই, আমি একাই বৃষ্টিতে ভিজবো, একাই ঘুরবো। পেয়ে গেছি, যেহেতু একাই থাকবেন, ওই যে মিথ্যে বলে বলে এই ভাইয়াকে নিয়ে একদিন, ওই ভাইয়াকে নিয়ে একদিন, সেই ভাইয়াকে নিয়ে একদিন, ঘোরাঘুরি, ছোটাছুটি, প্রেম, এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে আপনি হয়ে যাবেন বাংলা চলচ্চিত্রের
উজ্জ্বল নক্ষত্র, চলচ্চিত্রের বিশিষ্ট নায়িকা লিপস। আচ্ছা, আপনি কিন্তু এটা ভালো বুদ্ধি দিচ্ছেন, তাই না? আমি তো চাইলে আমার এই রূপ, আমার এই গুণ, আমার এই প্রতিভা কাজে লাগে অভিনয় করতেই পারি, তাই না? আপু এই মুহূর্তে কি করা দরকার? একটা মডেলিং ছবি তুলতে হবে, একটা না অনেকগুলো। জাস্ট এ মিনিট। আপু হচ্ছে না তো। আপনাকে এই যে কলসি কাঁধে নিয়ে কলসি তো নাই। একটু এই যে জাস্ট এ মিনিট। ওকে, হচ্ছে হচ্ছে। আর একটু প্রোফাইল প্রোফাইল, আরেকটু, বাহ, আরেকটু চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। দেখি। ওয়াও, আপু আমি এখনই যাচ্ছি, আমি এখনই স্টুডিওতে যাব, ছবিগুলো প্রিন্ট করবেন? প্রিন্ট করব, প্রিন্ট করে সোজা চলে যাব এফডিসিতে। এফডিসিতে গিয়ে আমি ডিরেক্টরদের দিয়ে আসব। আপনি এক মাসের মধ্যে হয়ে যাবেন চলচ্চিত্রের বিশাল নায়িকা। এখনই যাচ্ছি আমি। আপু, এই তোমাকে একটা কথা বলতে চাই, একটা সিরিয়াস বিষয় আর কি। তার আগে বলো, চাচি কি বাসায় আছে? কেন? চাচি বাসায় আছে কি নেই তা দিয়ে তোর কি দরকার? না, কথাটা আর কি বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি, আমাকে বুঝিয়ে বল। আমি বুঝিয়ে বলছি। তুই কেন বুঝিয়ে বলবি? বিষয়টা অনেক বেশি জটিলে পরিণত হয়েছে। আমি তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে বলবো, তুমিও আস্তে আস্তে শুনে ব্যবস্থা নিবে। আমাদের চাচি আম্মা, উনি আমাদেরকে মানসিক নির্যাতন করতে করতে অস্থির বানিয়ে ফেলেছেন। ওনার এই সাইকোলজিক্যাল অ্যাবিউজমেন্টের পর্যায় চরমে গিয়ে পৌঁছেছে। আমার দুর্বল মস্তিষ্ক এই অ্যাবিউজমেন্ট আর নিতে পারছে না। মানে বুঝতেই পারছো, আমি তো কারোর সাথে উত্তেজনা ছাড়া কথা বলতে পারি না। আমার জীবনের প্রথম আমি উত্তেজনা ছাড়া কথা বলেছি, আর ভদ্র ব্যবহার করতে হবে বলে আমি ভদ্র ব্যবহার করেছি। খুব হাসি মুখে আমি বিদায় নিয়ে চলে এসেছি। এরপরেও যদি এরকম হয়, বিষয়টা হাতাহাতি পর্যায়ে চলে যাবে। আমি তো আগেই বলেছি যে কোনো একটা ঝামেলা আছে, তখন তো কেউ তোর আমার সাপোর্টে কথা বললি না। তখন তো তোদের হাব ভাব এমন ছিল যে নতুন চাচির আগমন, শুভেচ্ছা, স্বাগত। প্রথমে কি বুঝেছিলাম যে চাচা এরকম একটা জটিল কুটিল মানুষকে বাসায় নিয়ে এসেছে? আমরা তো দেখে ভেবেছিলাম উনি যেরকম সুন্দরী রমণী, ওনার মনটাও এরকম সুন্দর হবে। কিন্তু এখন ওনার নির্যাতনের মাত্রা দেখে মাঝে মাঝে মনে হয় ঘাটটা ধরে। তাছাড়া আমার তো একটা টেম্পার আছে, এই টেম্পার যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা হবে। এর আগে আমি তোমাকে বললাম তুমি যেগুলো একটা হেনস্থা করো। তাছাড়া আমরা দুই ভাই তো এই প্রথম একমত হলাম, এই একমত হয়েছি, আর এই প্রথম তোমার কাছে একটা কমপ্লেন করলাম। এর যদি একটা ব্যবস্থা তুমি না করো তাহলে কিন্তু মানে আমরা নিজেরই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য। এই তুমি কিছু বলো না কেন? একমত না আমরা? এক দেখ, চাচি এখন এবারই বল, আমরা চাইলে এখন আর এমন কিছু করতে পারবো না যেটাতে চাচির সম্মানহানি হয় বা
চাচু মনে কষ্ট পায়। এখন আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতেই হবে। অ্যাডজাস্ট তো আমরা করবই, তার সাথে সাথে তো চাচিরও আমাদের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টাটা করতে হবে। সে যদি বারবার আমাদেরকে খোঁচা দিতে থাকে তাহলে তো বেলুন একবার বাস্ট করবেই যে কোনো সময়, সেটা আমার বেলুন হোক, স্যার বেলুন হোক, অথবা লিপির বেলুন। এই এই কি রে, কি করো? মুত্রাম মুদ্রা মালে? পেশাব করলাম পেশাব। হ্যাঁ জানতামই, তোর দেখেই বুঝছি। এই যে একটা মসজিদ, চিপা চাপার ভিতরে মেয়ে মানুষ লিয়ে ঘুরতেছে, আর তুই চিপা চাপার ভিতরে পোশাক করতেছিস। এই যে আশেপাশে লোক থেকে তোর দেখতেছে না? ওই বেটাই, তোর তো আসলে একটা বেয়াদব। হ্যাঁ তানোর ভাই আপনি কয়টা পাবলিক টয়লেট আনোয়ার পাবলিক টয়লেট বানায় দেখ আমরা অন্য গিয়া মুতমুনে। বেয়াদবের মতো কথাবার্তা বলিস না তো। মসজিদ যে পাম্পিরি নিয়ে চিপা চাপায় ঘুরতেছে, এর খবর কি তুই রাখস? আনোয়ার ভাই মসজিদ চাষায় পাম্পি ডাম্পি টম্পি যেটারে লইয়া মঞ্চ একটা লইয়া গুরুক্কা, আপনার সমস্যা কিতা? ওই আমি হইতেছি এই এলাকার একটা আধুনিক সুপারম্যান স্পাইডারম্যান। হ্যাঁ তুই সুপারম্যান স্পাইডারম্যানটা চিনস? তুই পড়াশোনা করছিস কতদূর? কত? ম্যাট্রিক ফেল। এর লেগেই তুই এরকম কথা কস। হ্যাঁ কোনটা স্পাইডারম্যান কোনটা সুপারম্যান তুই কেমনে চিনবি ক? সুপারম্যান হইছে প্যান্টের উপরে নীল আর লাল আন্ডারওয়্যার ফিনলে। এই যে একটা বেয়াদবি করলি। স্পাইডারম্যান হইতেছে মাকুড়সা মানব, এই দেওয়াল বেয়া বেয়া উঠে, দেওয়াল বেয়া বেয়া ছাদে উঠে, এই উঠে সেই উঠে। আর সুপারম্যান উইরা উইরা বিভিন্ন ছাদে পাহাড়ের উপরে বহে। তুমি আমি ধর উইরা উইরা মানুষের ছাদে গিয়া বহি, মানুষের উপকার করি, আর মানুষের ঘরে গিয়া 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 ঘর পরিষ্কার করি। দেখছিস তো তুই? হ্যাঁ তুই কেমনে চিনবি? যা বেয়াদব যা। আচ্ছা আনোয়ার ভাই আমরা টয়লেট হবে ভাইরাম, আনোয়ার পাবলিক টয়লেট। এখান থেকে যা। না ভাই হবে হবে ফামু। আর শোন, মসজিদকে বলবি ও যাতে আমার পথের কাটা হয়ে না দাঁড়ায়, ঠিক আছে? আই নো হাউ টু কাটা দিয়ে কাটা তোলা। জি আচ্ছা আনোয়ার ভাই। আর আনোয়ার ভাই আনোয়ার পাবলিক টয়লেট হবে ফাইমু আমরা। জুতার একটু খোল তোর। এটা কি দেখছো? তুমি শিউলি, আপনি তো আগে লেখাপড়া স্কুলে ছিলেন। জি স্যার। একটা ক্লাসকে সুন্দরভাবে নেওয়ার জন্য, আকর্ষণীয় করার জন্য আপনি কি পদক্ষেপ নেবেন? প্রথমত স্যার আমি যেটা করি, আমি একটা লেসন প্ল্যান করে রাখি, মানে কি কি চ্যাপ্টার সামনে পড়াবো সেটার আগে থেকে শিডিউল করে সেটার আনুষঙ্গিক প্রস্তুতি নিয়ে রাখি। আর এখন যেহেতু স্টুডেন্টদের মনোযোগটা ধরে রাখা খুব কঠিন, তাই আমি চেষ্টা করি যে তাদের যে চ্যাপ্টারগুলো আমি পড়াবো, যে বিষয়টা আমি পড়াবো, সেটা যেন একঘেয়েমিতে না দাঁড়ায়। যেহেতু বাংলা সাহিত্য, আমার সুবিধা হচ্ছে এই সাহিত্যের ভেতরে যে জীবনের যত রং ছড়ানো আছে সেটা যেন ছাত্ররা সহজে বুঝতে পারে, যাতে বাসায় গিয়ে তাদের আর মুখস্থ করতে না হয়। ঠিক আছে, আমি আপনার সকল কাগজপত্র এবং ফাইলপত্র দেখেছি। এবারে আমি প্রিন্সিপালের সাথে কথা বলবো। আপনার ফোন নাম্বার দেওয়া আছে, আমি আপনাকে জানাবো। থ্যাংক ইউ। আসলাম, মজিদ চলে এসছো? বসো বসো বসো। তোমার সাথে একটি বিষয় নিয়ে আমি একটু সলা পরামর্শ করতে চাই। মানে কারোর সাথে তো কোনো কিছু শেয়ার করা যায় না, বুঝতে পারে না। এই জন্য আমি ভাবলাম যে তুমি একটু বিচক্ষণ আছো,
তোমার সাথে আসলে আমার একটু পরামর্শ করাটা জরুরি। হ্যাঁ বলো ভাই, বলেন। দেখো, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমি বেশ কিছু বছর ধরে বিভিন্ন বিষয়ের উপরে রিসার্চ ওয়ার্ক করছি। যেমন সম্প্রতি আমি এলাকার খেলার মাঠ, খেলোয়াড়, তরুণ সম্প্রদায়ের উপরে একটি গবেষণা করেছি। এর আগে আমি এলাকার যানজট নিয়ে কাজ করেছি। তারপর ধরো যে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও কাজ করেছি, পরিবেশ নিয়ে সামগ্রিকভাবে কাজ করেছি, এবং ইতিমধ্যে বেশ কিছু রিসার্চের ওপরে আর্টিকেল বেশ কিছু পত্রিকা ছাপানো হয়েছে, আরও কিছু আর্টিকেল ছাপানোর অপেক্ষায় আছে। তো এগুলো আমি কেন করি বলো তো? বড় লোকের খাম খেয়ালি, শেয়ার বেশি কোনো কাম কাজ নাই, তাই এখন মাত্রার মধ্যে এগুলো চাপছে আর কি, এগুলো করতে হইব। কারণ পোলাপান্ডে ব্যবসা বাণিজ্য দিয়ে দিচ্ছেন, আমি হিসাব নিয়ে দেখতেছি, এই জন্য আর কি। আমি খামখেয়ালি থেকে এগুলো করব? না না না, আসলে আমি সব কাজই করেছি সুনির্দিষ্ট একটি লক্ষ্যকে সামনে রেখে। আমার সেই সুনির্দিষ্ট লক্ষ্যটি হলো জাতির উন্নয়ন, অর্থাৎ দেশের উন্নয়ন। আপনি একলা সব করে ফেলাইবেন? আরে বলছো কি, কাউকে না কাউকে তো এসব দায়িত্ব নিতেই হবে। শোনো, আজ যদি আমার এই রিসার্চের পরিপ্রেক্ষিতে আমার এলাকাটি আমি পরিষ্কার করতে পারি, আমার এলাকাটা আমি যানজট মুক্ত করতে পারি, খেলার মাঠগুলো প্রকৃতভাবে খেলার উপযোগী করে তরুণ সম্প্রদায়কে খেলার দিকে আমি আগ্রহ বাড়াতে পারি, তাহলে কি হবে? সামগ্রিকভাবে আমার এলাকাটা একটি উন্নত এলাকার মডেল হিসেবে বিবেচিত হবে, এবং সেই মডেলটি অনুসরণ করে অন্যান্য অঞ্চলও একইভাবে সমৃদ্ধ হবে। সেটি আমার লক্ষ্য। যেমন তুমি দেখবে যে আমাদের দেশে বর্তমানে যদি আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি, তারপরেও আমাদের দেশে কিন্তু বেকার সমস্যা এখনো অত্যন্ত প্রকটভাবে বিরাজমান। তো এখন কি করবো, যে আমাকে দোকানে কি 2-3 জন চাকরি দিয়ে দিব? না না না, দু একজনের চাকরি দিয়ে এই সামগ্রিকভাবে তুমি বেকারত্বের সমাধান করতে পারবে না। এই জন্যই তোমার একটি পরিকল্পিত গবেষণা কর্মের প্রয়োজন। সেই গবেষণা কর্ম থেকে বেরিয়ে আসবে আমাদের বেকারত্বের হার এবং প্রকৃত বেকারের সংখ্যা। ও না, আমি তো মনে করছি যে আপনি ব্যবসা বাণিজ্য সব গুছায় আবার গার্মেন্টস দিবেন, নি সবগুলো গার্মেন্টসে চাকরি দিবেন। আমি কেন গার্মেন্টস দিতে যাব? আমি বলতে চাচ্ছিলাম যে এই শিক্ষিত বেকারদেরকে আমরা যদি তালিকাভুক্ত করতে পারি, আমরা যদি একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এই শিক্ষিত বেকার সম্প্রদায়কে কর্মমুখী করতে পারি, প্রথমত হচ্ছে এই বেকাররা আর বেকার থাকছে না, কারণ তারা তাদের শ্রমঘণ্টা উৎপাদনশীল কাজে ব্যয় করতে সফল হবে। পাশাপাশি এদের এই শ্রমঘণ্টাকে কাজে লাগিয়ে আমাদের দেশ অবশ্যই উন্নত থেকে উন্নততর জায়গায় গিয়ে পৌঁছবে। বড় আমি কাম ধরছি, আমি মাপ চাই, আমার মাফ করে দেন। এইসব কাম কাজ আমরা দিয়েন না। আপনার যে কোনো এই প্রজেক্টের জন্য টাকা পয়সা লাগে আপনি আমার বলেন, আমি একটা মেমো একটা দিয়ে দিই। আমরা যে আপনার ইলিয়াস কাঞ্চন আছে, ওরা ডাকতে পারে, ওই আমরা হেল্প করবো না। এটাই হচ্ছে সমস্যা। মানে আমাদের এখানে কারোর সাথে কোনো গঠনমূলক আলোচনা করা যায় না। কিছু করতে গেলেই মনে হয় যে টাকা পয়সার লেনদেনটাই মুখ্য। আমি তোমার কাছে টাকাও চাইনি, অন্য কোনো সাহায্যও চাইনি। আমি চেয়েছিলাম যে এই রিসার্চে তুমি আমার সাথে একটু পরামর্শ করো, কিন্তু উলুবনে মুক্ত ছড়িয়ে তো আমার কোনো লাভ নেই। যাও, তুমি যাও, তুমি সময় করে ওই ইলিয়াস কাঞ্চনকে আমার কাছে পাঠিয়ে দিও, ওকে নিয়েই আমি কাজ করবো। যাও। আসসালামু আলাইকুম।